আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার, বিজ্ঞান বিভাগ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের সঙ্গে দেখা হলো আরেকটি অনলাইন ক্লাসে। আশা করি সবাই বাড়িতে আছো এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই গত ক্লাসে আমরা কোন অধ্যায়টা পড়ছিলাম? আমরা অধ্যায় 8 পড়েছিলাম এবং তোমাদের পড়া ছিল পাঠ 1 থেকে 5 পর্যন্ত। দেখি কে কতটুকু সে পাঠটুকু পড়তে পেরেছ। আমি একটু দেখে নেই প্রশ্নগুলো তোমরা পারো কিনা। দেখো, আমরা পাঠ 1 থেকে 7-এর মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের জন্য, দেখি মনে আছে কিনা তোমাদের। প্রতীক কাকে বলে? দেখো তো তোমাদের সাথে আমার উত্তরটা মিলেছে কিনা। মৌলের নামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক, অথবা পরমাণুর নামের সংক্ষিপ্ত রূপ হলো প্রতীক। রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলি অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে যে পদার্থগুলো উৎপন্ন হয়, তাদের লেখার যে নিয়ম, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। ফেরাস সালফাইডের সংকেত কি? তোমাদের মনে আছে নিশ্চয়ই। ফেরাস সালফাইড আমরা কোথায় পড়েছিলাম? আমরা সংযোজন বিক্রিয়া পড়ার সময় ফেরাস সালফাইডের কথা পড়েছিলাম। ফেরাস সালফাইডের সংকেত হচ্ছে FeS। আয়রন এবং সালফারের বিক্রিয়া উৎপন্ন হয় ফেরাস সালফাইড। দহন বিক্রিয়া কি? তোমাদের নিশ্চয় মনে আছে দহন মানে কি। দহন মানে হচ্ছে জ্বালানো পোড়ানো। তাহলে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে কোনো বস্তুতে আগুন ধরালে নতুন যে পদার্থ তৈরি হয়, এই বিক্রিয়াটাই হচ্ছে দহন বিক্রিয়া। যেমন আমরা পড়েছিলাম উদাহরণ হিসাবে সালফার ডাই অক্সাইড। সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড। ম্যাগনেসিয়ামের দহনে কোন পদার্থটি তৈরি হয়? আশা করি সবাই পেরেছো। দেখি তোমার সাথে আমার উত্তরটা মিলে কিনা। ম্যাগনেসিয়ামের দহন উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন পাঠে যাব। আমরা আজকে এই অধ্যায়ের পাঠ 8 থেকে 14 পর্যন্ত পড়ব। সবাই খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি অনুসরণ করবে। এই অংশটা পড়ে আমরা কি জানব? পাঠ 8 থেকে 14 পড়ে আমরা কি শিখতে পারবো? আমরা রাসায়নিক বিক্রিয়া কি জানতে পারবো, বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, শুষ্ক কোষের শক্তি রূপান্তর ব্যাখ্যা করতে পারবো এবং তড়িৎ বিশ্লেষণ কি বলতে পারবো। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পড়েছিলাম এবং সেই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা 2টা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আরো কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা আরেকবার দেখে নেই রাসায়নিক বিক্রিয়া কি এবং তার প্রকারভেদগুলি কি কি। দেখো শিক্ষার্থীরা, রাসায়নিক বিক্রিয়া হলো এক বা একাধিক বস্তুর রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থ সৃষ্টির প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন দেখো, আয়রন এবং কপার সালফেট 2টা সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ। এটা হচ্ছে একটা ধাতু এবং এটা হচ্ছে একটা যৌগ। এটা মৌল, এটা যৌগ। উৎপন্ন হলো ফেরাস সালফেট এবং কপার। এখানে কপার সালফেট এক প্রকার লবণ, আয়রন একটা ধাতু। উৎপন্ন হলো নতুন ভাবে আরেকটা লবণ ফেরাস সালফেট এবং কপার আরেকটা ধাতু। তাহলে যে প্রক্রিয়ায় এই পরিবর্তনটা হলো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমরা গত ক্লাসে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদগুলো দেখেছিলাম। আমরা আরেকবার আজকে দেখে নেই রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদগুলি কি কি। রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করা হয়েছে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী 5 ভাগে: সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া। তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমরা সংযোজন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা অন্যান্য বিক্রিয়া সম্পর্কে পড়ব। আশা করি যার যতটুকু মনোযোগ আছে আরেকটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখবে। তাহলে চলো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে আজকে পড়া শুরু করব। প্রতিস্থাপন বিক্রিয়া কি দেখি আমরা। প্রতিস্থাপন কথার মানে হচ্ছে কাউকে সরানো, সেই জায়গায় স্থান দখল করা। কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌলে বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
তার মানে এখানে অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক তারা অন্য কোনো মৌল বা যৌগমূলককে সরিয়ে সে জায়গায় নিচে বসে নতুন ধরনের পদার্থ তৈরি করবে। আমরা একটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটা রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। আমরা একটু ভালোভাবে দেখি এই বিক্রিয়ায় অংশগ্রহণ করলো কারা। এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। এখানে দেখো সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে কে প্রতিস্থাপন করলো? জিঙ্ক, এবং সেখানে সে নতুন পদার্থ উৎপন্ন করলো জিঙ্ক সালফেট এবং উৎপন্ন করলো গ্যাসীয় পদার্থ হাইড্রোজেন। তাহলে দেখো এখানে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেই স্থান দখল করলো জিঙ্ক। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে জিঙ্ক বেশি সক্রিয় ধাতু এসকে এবং তা থেকে জিঙ্ক এসকে সরিয়ে তার জায়গা দখল করে নিতে পারে, এবং যার কারণে নতুন ধরনের দুটি পদার্থ উৎপন্ন হলো, একটা জিঙ্ক সালফেট এবং একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানলাম। এখন আমরা পরবর্তী যে বিক্রিয়াটা সেটা সম্পর্কে একটু জেনে নিই। পরবর্তী বিক্রিয়া হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তোমরা গত ক্লাসে সংযোজন বিক্রিয়া সম্পর্কে পড়েছ। সংযোজন বিক্রিয়ার বিপরীতধর্মী বিক্রিয়া হচ্ছে বিযোজন বিক্রিয়া। তোমাদের নিশ্চয় মনে আছে সংযোজন বিক্রিয়াটি কি ছিল? অনেকগুলি পদার্থ মিলে যখন একটা পদার্থ হয় সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমরা উদাহরণ দিয়েছিলাম, যেমন আয়রনের সাথে সালফার যোগ করলে উৎপন্ন হয় আয়রন সালফাইড, জিঙ্কের সাথে সালফার উৎপন্ন হয় জিঙ্ক সালফাইড, এবং আরেক উদাহরণ ছিল অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। তার মানে অনেকগুলি পদার্থ মিলে একটা পদার্থ হবে। তার বিপরীতধর্মী বিক্রিয়াটি হচ্ছে বিযোজন বিক্রিয়া। এখানে কি হয় দেখো, কোন যৌগকে ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে বিযোজন বিক্রিয়া। তার মানে এখানে একটা পদার্থ থাকবে, সেই পদার্থটাকে ভেঙে একাধিক পদার্থ উৎপন্ন হবে। আমরা দেখি উদাহরণের মাধ্যমে আরেকটু ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো এই পদার্থটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে চুনাপাথর। চুনাপাথরকে যদি চাপ দেওয়া হয়, চুনাপাথর ভেঙে দুটি পদার্থে পরিণত হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। আরেকটা উদাহরণ আমরা দেখি, পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড, দেখো পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়ার ফলে ভেঙে দুটো পদার্থ উৎপন্ন হলো, পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। শিক্ষার্থীরা, এই পদার্থের নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, আর এটা পদার্থের নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তোমরা পড়ার সময় খুব মনোযোগ দিয়ে পড়বে। এবং এই পটাশিয়াম ক্লোরাইডকে ভেঙে যে অক্সিজেন পাওয়া যায়, ডুবুরিরা সে অক্সিজেন তারা যখন তাদের কাজে ব্যবহার করে। তাহলে আমরা বিয়োজন বিক্রিয়াটা শিখলাম। বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজনের একটি বিপরীতধর্মী বিক্রিয়া। এরপর আমরা দেখে নিই পরবর্তী বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, দেখো এখানে কি এই বিক্রিয়াটাকে এসিড ক্ষার বিক্রিয়া নামেও অভিহিত করা হয়, কারণ এই বিক্রিয়াতে এসিড এবং ক্ষার যুক্ত হয়ে উৎপন্ন করে লবণ এবং পানি। এই বিক্রিয়ায় এসিড এবং ক্ষার যুক্ত হয়ে উৎপন্ন করে লবণ এবং পানি। এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া, এবং এসিড এবং ক্ষার যুক্ত হয় বলে এই বিক্রিয়াকে এসিড ক্ষার বিক্রিয়াও বলা হয়। দেখো আরেকটি তথ্য প্রশমন বিক্রিয়া সম্পর্কে। প্রশমন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপন্ন করে, অর্থাৎ প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা দুটো উদাহরণের মাধ্যমে প্রশমন বিক্রিয়া সম্পর্কে আরেকটু ভালোভাবে আমরা জানার চেষ্টা করি। যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যাসিড, যেটা উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষার মিলে বিক্রিয়া করে উৎপন্ন হয় লবণ এবং পানি। এই ধরনের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা আরেকটু উদাহরণ দেখি। দেখো ক্যালসিয়াম অক্সাইড, চুন, শুষ্ক চুন ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, যেটা বাণিজ্যিক নাম হচ্ছে ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে ক্যালসিয়াম অ্যাসিটেট এবং পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হয় লবণ এবং পানি। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। শিক্ষার্থীরা, তোমরা অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা খুব ভালোভাবে জানবে।
পরীক্ষার মধ্যে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে এই প্রশ্নটা এসে থাকে। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম। আমরা এই পাঠের আরেকটি মজার একটি অংশ পড়ব, সেটা হচ্ছে শুষ্ক কোষ। আমরা শুষ্ক কোষ কি আগে সংজ্ঞাটা জেনে নেই। দেখো, আমরা টর্চ লাইট, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি সেটা হচ্ছে শুষ্ক কোষ। তাহলে আমরা বাসা বাড়িতে আমাদের আর কিছু না হোক অন্তত ঘড়িতে আমরা ব্যবহার করি যে কোষ, যে ব্যাটারি, সেটা হচ্ছে শুষ্ক কোষ। এই কোষ আমরা কিভাবে তৈরি করতে পারবো? এই কোষ তৈরির জন্য আমাদের কি কি উপকরণ লাগবে? দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডকে তোমরা অনেকে কিন্তু ম্যাগনেসিয়াম লিখে ফেলো, তো খুব মনোযোগ দিয়ে দেখো, এটা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। পানি, কার্বন দণ্ড, সিলিন্ডার আকৃতির দস্তার চোঙ। এবার আমরা এর গঠন প্রণালীটা দেখি যে কিভাবে একটি শুষ্ক কোষ তৈরি করা যায়। আমরা ছবিতে শুষ্ক কোষের গঠনটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমরা কি কি জিনিসগুলো ব্যবহার করবো এখানে? অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। দেখো, প্রথমে আমরা কি করব, সিলিন্ডার আকৃতির একটি পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের একটা মিশ্রণ তৈরি করব অল্প পরিমাণ পানি দিয়ে, এবং সেটাকে আমরা এই পাত্রের মধ্যে আমরা রাখবো। দেখো, এখানে দেখানো হয়েছে। এবং সেই পাত্রের মাঝখানে আমরা একটা কার্বন দণ্ড এমন ভাবে রাখবো যাতে সেই কার্বন দণ্ডটা দস্তার চোঙকে স্পর্শ না করে। এখানে কার্বন দণ্ড এবং আমরা কয়লার গুঁড়া এবং অন্যান্য ব্যবহার জিনিসপত্র দিয়ে এই ফাঁকা স্থানটাকে আমরা পরিপূর্ণ করব। এবং মোটা একটা কাগজ দিয়ে আমরা এই চোঙটাকে আমরা ঢেকে দিব। এখানে দস্তার চোঙ, এটা তড়িৎদ্বার হিসাবে কাজ করবে ঋণাত্মক তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড, এবং কার্বন দণ্ডটা কাজ করবে হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোড। আমরা ব্যাটারির যে দুইটা অংশ, ইলেকট্রন প্রবাহিত হয় এই দস্তার চোঙের মাধ্যমে, প্রোটন প্রবাহিত হয় এই তড়িৎদ্বার দিয়ে কার্বন দণ্ডের মাধ্যমে। তোমরা সবাই জানো যে আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো আছে সেখানে আমরা দুইটা তার ব্যবহার করি। একটা দিয়ে প্রবাহিত হয় ধনাত্মক চার্জ, একটা দিয়ে প্রবাহিত হয় ঋণাত্মক চার্জ। আমরা যদি একটা ব্যাটারির দুটো অংশের মধ্যে আমরা কোনো একটা বাল্বকে স্থাপন করি দুইটা অংশ দিয়ে দুটা তারের মাধ্যমে, তাহলে বাল্বটি জ্বলে উঠবে। তাহলে যখন এই কেন জ্বলে উঠলো বাল্বটি? কারণ এখানকার যে রাসায়নিক পদার্থগুলো, সেই রাসায়নিক শক্তির কারণেই বাল্বটি জ্বলে উঠেছে। শিক্ষার্থীরা, তাহলে শুষ্ক কোষ আমরা যখন কোনো যন্ত্রে ব্যবহার করব, তখন শুষ্ক কোষের রাসায়নিক শক্তি রূপান্তরিত হবে যান্ত্রিক শক্তিতে। আমরা যখন কোনো পুতুলে শুষ্ক কোষ ব্যবহার করব, সেই পুতুলটি চলতে শুরু করে বা নড়তে শুরু করে, সেটা হবে যান্ত্রিক শক্তি। আমরা যখন কোনো শুষ্ক কোষকে কোনো বাল্বে ব্যবহার করব, তাহলে সেটা দুই রকমের শক্তি নিয়ে আমাদের সামনে আসবে। লাইট জ্বালালে আমরা আলোকিত হতে দেখব এবং আমরা তাপ অনুভব করব। তার মানে শক্তির কোনো ধ্বংস বা বিনাশ হয় না, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। আশা করি শুষ্ক কোষ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমি তোমাদের শুষ্ক কোষ দেখাচ্ছি, সবাই তোমরা দেখো শুষ্ক কোষটি। এটা হচ্ছে একটা শুষ্ক কোষ ব্যাটারি, যেটা আমরা রিমোট কন্ট্রোলে অথবা আমাদের বাসায় যে ঘড়ি থাকে, ওয়াল ঘড়ি, সেখানে আমরা ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, আমরা আরেকটা জিনিস পড়বে পাঠের, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা আগে জেনে নেই তড়িৎ বিশ্লেষণ কি। যে প্রক্রিয়ায় গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। এখানে তোমাদের খুব একটা জিনিস মনোযোগ দেখতে হবে যে তড়িৎ বিশ্লেষণ ঘটে কোন ধরনের পদার্থে। যে পদার্থগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে। যেমন দেখো, চিনি এবং লবণ দুইটা হচ্ছে পানিতে দিলে কি হয়, দ্রবীভূত হয়ে যায়। কিন্তু চিনির যে দ্রবণটা সেটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু লবণের যে দ্রবণটা সেটা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এই যে পদার্থগুলি বিদ্যুৎ পরিবহন করে এগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়,
তখন পদার্থটি রাসায়নিক পরিবর্তন ঘটে এবং সে পদার্থটি তার উপাদানে ভেঙে যায়, নতুন ধরনের পদার্থ তৈরি করে। এই ধরনের বিশ্লেষণকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যে পদার্থগুলো দ্রবীভূত হচ্ছে, গলিত হচ্ছে, কিন্তু যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, এই ধরনের পদার্থগুলোকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন চিনির মৌলিক উপাদানগুলি হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, কিন্তু চিনির ভিতর দিয়ে গলিত অবস্থায় আমরা যদি বিদ্যুৎ পরিবহন করি, এই পরমাণুগুলো আলাদা হয় না, এগুলো একসঙ্গে থেকে অন্য অবস্থায় থাকে। এই জন্য এই ধরনের পদার্থগুলোকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আমরা এখন একটি পরীক্ষার মাধ্যমে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তার উপাদানে ভেঙে কিভাবে যায় আমরা সেটা একটু দেখবো চিত্রের মাধ্যমে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে তড়িৎ বিশ্লেষণের একটা পরীক্ষা আমরা দেখব। এখানে কোন পদার্থটির বিশ্লেষণ আমরা করব? সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। সবাই আমরা খাবার লবণ চিনি, আমরা দেখি, আমরা ব্যবহার করি। এই খাবার লবণের তড়িৎ বিশ্লেষণ আমরা আজকে এখানে দেখব। তাহলে এই পরীক্ষার জন্য আমাদের কি কি লাগবে দেখো। একটা বিকার লাগবে, আর কি লাগবে? দুটি জিঙ্কের দণ্ড এবং কিছু তার। আর আমাদের লবণ লাগবে হচ্ছে 30 গ্রাম এবং পানি লাগবে 30 মিলিলিটার। প্রথমে আমরা কি করব? এই বিকারের পানির মধ্যে আমরা লবণটাকে দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে দ্রবীভূত করব। দুইটা জিঙ্কের দণ্ড আমরা দুই দিকে স্থাপন করব এবং দুইটা জিঙ্কের মাথায় আমরা তার দিয়ে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করব। তাহলে এখানে একটা জিঙ্কের প্রবাহিত হবে ধনাত্মক তড়িৎ এবং আরেকটার মধ্যে প্রবাহিত হবে ঋণাত্মক তড়িৎ। একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। এটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। যখনই আমরা ব্যাটারির সাথে স্থাপন করব জিঙ্কের দ্বন্দ্ব দুটিকে, তখনই বিদ্যুৎ প্রবাহিত হইতে শুরু করবে এবং বিদ্যুৎ প্রবাহের ফলে পানিতে দ্রবীভূত থাকা অবস্থায় যে লবণটি সেটি তার উপাদানে ভেঙে যাবে। ভেঙে দেখুন সোডিয়াম কোথায় জমা হচ্ছে? ক্যাথোডে গিয়ে একটু ধূসর প্রলেপ হিসাবে এখানে জমা হচ্ছে এবং ক্লোরিন গ্যাসীয় অবস্থায় অ্যানোডে এসে বুদবুদ তৈরি করছে। এভাবে একটি পদার্থ তার উপাদানে ভেঙে যাওয়াটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এবং তড়িৎ বিশ্লেষিত পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে প্রক্রিয়া পদার্থগুলো বিশ্লেষিত হয়, আর যে পদার্থগুলো বিশ্লেষিত হয় না সেগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। শিক্ষার্থীরা, আমরা আজকে কি কি পড়লাম? আমরা আজকে রাসায়নিক বিক্রিয়ার কিছু প্রকার সম্পর্কে জানলাম। আমরা শুষ্ক কোষের কিভাবে তার শক্তিটা রূপান্তরিত হয় আমরা জানলাম, এবং আমরা পড়লাম তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে। আশা করি ক্লাসটি সবাই খুব মনোযোগ দিয়ে দেখেছ। এবার দেখি কে কতটুকু আসলে মনোযোগী ছিলেন। আমরা আজকে পড়লাম প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। আমরা প্রতিস্থাপন, বিয়োজন এবং প্রশমন বিক্রিয়ার মধ্যে কি কি সমীকরণগুলো করেছি আমরা একটু দেখি। আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে করেছি জিঙ্ক এবং সালফারিক অ্যাসিড, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। শিক্ষার্থীরা, প্রতিস্থাপন বিক্রিয়া চেনার একটা উপায় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে একটি মৌল এবং একটি যৌগ। যখন এই তোমরা সমীকরণের বাম দিকে দেখবে একটি মৌল এবং একটি যৌগ, তখন বুঝবে সেটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে মৌলটা যৌগের কিছু পরমাণুকে প্রতিস্থাপিত করে সে জায়গায় বসে নতুন ধরনের পদার্থ উৎপন্ন করবে। আমরা পড়েছি আজকে বিয়োজন বিক্রিয়া, যেখানে একটি পদার্থকে ভেঙে একাধিক পদার্থ উৎপন্ন হয়। এবং তোমাদের এটা খেয়াল করবে যে যখন একটা পদার্থ ভেঙে অনেকগুলো পদার্থ থাকবে সেটা হবে বিয়োজন বিক্রিয়া। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের সব প্রশ্ন কিন্তু আসবে এরকম রাসায়নিক সমীকরণ দিয়ে। এই জন্য তোমাদের রাসায়নিক সমীকরণগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আমরা সর্বশেষ পড়লাম আরেকটি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। দেখো এখানে প্রশমন বিক্রিয়াকে কি বিক্রিয়া নামে ডাকা হয়? অ্যাসিড ক্ষার বিক্রিয়াও এদেরকে বলা হয়। এবং এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় বলে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এখানে আমরা কি কি অ্যাসিড এবং ক্ষারকের নাম পড়লাম, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্ষারক এবং অ্যাসিড। আরেকটা আমরা পড়লাম চুন এবং অ্যাসিটিক অ্যাসিড। এবং অ্যাসিটিক অ্যাসিডের বাণিজ্যিক নাম হচ্ছে ভিনেগার। আমরা আরো পড়লাম এই অংশের শুষ্ক কোষ সম্পর্কে। শুষ্ক কোষের আমরা কি কি পড়লাম? শুষ্ক কোষের সংজ্ঞা এবং এর গঠন প্রণালী। তোমরা এই চিত্রটা খুব ভালোভাবে আঁকা শিখবে। তোমরা অনেকে চিত্র আঁকতে গেলে তোমরা
অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে তোমরা লিখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, খুব ভুল হয় অনেকের, এটা তোমরা কেউ লিখবে না। এবং ম্যাঙ্গানিজ অক্সাইডের ক্ষেত্রে তোমরা অনেকে লিখো ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড। এই দুইটা জিনিস লেখার সময় খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে এটা। এবং চিত্রের নিচে তোমরা অনেকে নাম লিখো না, পরীক্ষায় এই কোশ্চেনটা তোমাদের 3 নম্বর প্রশ্ন হিসাবে আসে যে চিত্র সহ একটি শুষ্ক কোষের গঠন প্রণালী বর্ণনা করো। যদি তোমাদের প্রশ্নের মধ্যে চিত্রটা উল্লেখ নাও আসে, তোমরা অবশ্যই এখানে চিত্র এঁকে এটাকে বর্ণনা করবে এবং অবশ্যই চিত্রের নিচে নাম লিখবে। আমরা আর কি পড়লাম এই অংশের? তড়িৎ বিশ্লেষণ। তোমাদের বইয়ের মধ্যে এটা একদম সম্পূর্ণ নতুন একটা অংশ, সবাই একটু মনোযোগ দিয়ে আশা করি ক্লাসটা লক্ষ্য করে খেয়াল করেছ। তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা আমরা পড়লাম এবং আমরা পড়লাম কিভাবে একটি পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা যায়, এবং সেই যে পদার্থটি সম্পর্কে আমরা পড়লাম সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আশা করি সবাই আজকে যতগুলো অংশ আমরা পড়েছি খুব মনোযোগ দিয়ে সবাই দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। বইটা একটু ভালো করে পড়লে তোমাদের আরো একটু ভালোভাবে ধারণাটা ভালো হবে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখি কে কতটুকু বুঝতে পারলে আমরা একটু মূল্যায়ন করি। দেখি তোমরা প্রশ্নগুলি বলতে পারো কিনা আসলে। সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখো। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা সালফিউরিক অ্যাসিডের কোথায় দেখেছি? আমরা জিঙ্ক এবং প্রতিস্থাপন বিক্রিয়াতে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের একটা বিক্রিয়া আমরা সমীকরণ আমরা দেখেছি। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। পটাশিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি পাওয়া যায়? পটাশিয়াম ক্লোরাইড এই যৌগের কথা আমরা কোন বিক্রিয়ায় পড়লাম? আমরা বিযোজন বিক্রিয়া পড়লাম। বিযোজন বিক্রিয়াটা হচ্ছে যেখানে একটি পদার্থকে ভাঙলে অনেকগুলি পদার্থ পাওয়া যায়, এটা হচ্ছে বিযোজন বিক্রিয়া। তাহলে বিযোজন বিক্রিয়ার এক উদাহরণ ছিল পটাশিয়াম ক্লোরাইডকে যদি তাপ দেওয়া হয় ভেঙে দুইটা পদার্থে রূপান্তরিত হয় পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। শুষ্ক কোষ কি? আমরা একটু আগে শুষ্ক কোষ দেখলাম ব্যাটারি, যেটা আমরা রিমোট কন্ট্রোলার বা গাড়িতে ব্যবহার করি, খেলনা গাড়িতে, সেটা হচ্ছে শুষ্ক কোষ। চুনাপাথরের সংকেত কি? শিক্ষার্থীরা আশা করি সবাই এই প্রশ্নটা পেরেছো। চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। ক্যালসিয়াম কার্বনেটের বাণিজ্যিক নামই হচ্ছে চুনাপাথর। তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? এই মাত্র আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে পড়লাম। যে পদার্থগুলো তড়িৎ প্রবাহের ফলে বিদ্যুৎ প্রবাহের ফলে বিশ্লেষিত হয় সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন লবণ। আর যেগুলো তড়িৎ প্রবাহ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যেমন চিনি। আশা করি সবাই প্রশ্নগুলো খুব ভালোভাবে বলতে পেরেছ। এবার সবাই ডায়েরি হাতে নাও এবং আজকের পড়াটা সবাই একটু লিখো। দেখি আজকে আমাদের কি পড়া আছে। আমাদের সবাই লেখো ডায়েরির মধ্যে। আজকে পড়া যাবে অধ্যায় 8 পাঠ 8 থেকে 14। এটা তোমাদের পড়া থাকবে এবং তোমাদের SW থাকবে, SW নাম্বার 17। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন পড়েছি। তোমাদের আজকের SW থাকবে কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা অনুধাবনমূলক প্রশ্ন লিখতে গেলে অনেকে শুধু বিষয়বস্তু যতটুকু চাওয়া হয়েছে ততটুকু লিখো, কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্নের প্রথম অংশ হবে জ্ঞানমূলক। তোমরা সেভাবে কোশ্চেনটা সাজিয়ে লিখবা। তাহলে অনুধাবন কি কি প্রশ্ন তোমাদের থাকছে? প্রথম প্রশ্ন, চুনে পানি যোগ করলে কি ঘটে ব্যাখ্যা করো। চুনে পানি যোগ করলে কি ঘটে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, বিযোজন বিক্রিয়া কি? বিযোজন বিক্রিয়া কি? এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশমন বিক্রিয়া কি? আশা করি সবাই প্রশ্নগুলো খুব ভালোভাবে লিখবে। আমাদের এই অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় খুব রিলেটেড, তোমাদের এই অধ্যায়টা যারা খুব ভালো বুঝতে পারবে, অধ্যায় 10 আমরা তখন খুব ভালোভাবে পড়তে পারবো। এই জন্য মনোযোগ দিয়ে অধ্যায়টা সবাই দেখবে এবং পড়ার চেষ্টা করবে। তোমাদের সাথে আমার দেখা হবে আবার কোন একটি ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।